আসসালামু আলাইকুম। আজ ১১ মার্চ ২০২৬ বুধবার। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে জানার চেষ্টা করব, যেগুলো আ বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো, লিখিত বা ভাইভা। তো আসুন শুরু করি। দেখেন, আগামীকাল হচ্ছে ১২ মার্চ। এদিন প্রথম অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসবে। এটা আপনার তো এখন হচ্ছে স্পিকার ও আপনার ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইভেন এখনই মিটিং চলছে আর কি, তাদেরকে নিতে পারে আর কি, কারণ এটা একটা ব্যতিক্রমী ধরনের সংসদ এবার হয়েছে আর কি, যেখানে আপনার স্পিকার এবং ডেপুটি স্পিকার কিন্তু নেই। তো তারা যে কাউকে সে জায়গায় আনবেন সে সুযোগও নেয়। একজন হয়তো পলাতক আছেন স্পিকার, আর একজন হচ্ছে আপনার ডেপুটি স্পিকার আছেন হচ্ছে কারাগারে। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিচ্ছে আর কি। তো আমরা একটু মোটামুটি সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এই ধারণাগুলো একটু দেখার চেষ্টা করি। দেখেন, আপনার সংসদ যে অধিবেশন বসে সেই অধিবেশনটা আপনার রাষ্ট্রপতি কল করে, এক কথায়। হ্যাঁ, সেটা আপনার রাষ্ট্রপতি। এটা হচ্ছে আপনার ৭২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। ৭২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করে। উনি এটা স্থগিত করতে পারে, ভেঙে দিতে পারে। এই একটা বিষয় ৭২ নম্বরে আছে। একইভাবে ৭৩ নম্বরে কিন্তু বলা আছে, যেটা বর্তমানে একটা আলোচিত ইস্যু, রাষ্ট্রপতি ভাষণ দেবেন নাকি দিতে দেওয়া হবে কি হবে না, এই ধরনের একটা বিষয়। কিন্তু এটা হচ্ছে সাংবিধানিক নিয়ম। সেটা হচ্ছে আপনার সংবিধানের ৭৩ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সংসদে রাষ্ট্রপতি ভাষণ এবং বাণী নিয়ে কথা বলা আছে। সেখানে বলা আছে যে সংসদ সদস্যের প্রত্যেকে আপনার সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বছরের প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করবেন। শুধু আসলে প্রথম অধিবেশনেই না, প্রত্যেক বছরের যে প্রথম অধিবেশন সেখানেও কিন্তু রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন। আবার আপনার এর মানে দাঁড়াচ্ছে যে দিতে হবে আর কি, সাংবিধানিকভাবে। আচ্ছা, এখন দেখি স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কি বলা আছে। দেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে গতকাল পর্যন্ত স্পষ্ট হয়নি শুরুর বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন। দেখেন, সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এই দুই পদে ক্ষমতাসীন আপনার ক্ষমতাসীন দল থেকে সংসদ নির্বাচিত হয়ে থাকেন নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে আর কি, বিএনপি দিয়েছে আর কি। সংবিধান অনুযায়ী কোনো নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ১০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থাৎ এই যে আপনার ৭২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আর কি, সে অনুযায়ী আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। আচ্ছা, প্রথম দিন কি ঘটবে দেখি। নতুন সংসদের প্রথম অধিবেশনে প্রথম বৈঠকে কিছু নির্ধারিত কাজ হয়। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা। বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে, কারণ দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করায় তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। তো এই যে কারাগারে উনি, এই যে অবস্থাটা আর কি, সেটা ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে আর কি। এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোনো সংসদ সদস্যকে এই দায়িত্ব দেওয়া যায়। এক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে। তো
চাইলে রাষ্ট্রপতি দিতে পারবেন, হয়তো বা এভাবেই করবেন আর কি, যেহেতু মিসিং আছে দুইজন, একজন ওনাকে আর পাওয়া যায় না, আর একজন হচ্ছে যে কারাগারে রয়েছেন বিগত সময়ের। তো এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা আরেকটুখানি জানি, এটা হচ্ছে আপনার আইন বিভাগের যে গঠন এবং এই যে প্রক্রিয়া, অর্থাৎ এখানে তো প্রধানমন্ত্রী থাকবেন, এখানে আপনার হুইপ থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, কাদের কি দায়িত্ব আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আপনার জাতীয় সংসদের প্রধান বা আপনার সভাপতি, তা হচ্ছে আপনার হচ্ছে স্পিকার হন। স্পিকার হচ্ছে প্রধান, জাতীয় সংসদের প্রধান বা সভাপতি। তারপরে হচ্ছে আপনার এখানে অভিভাবক বা গার্ডিয়ান যদি বলা হয়, তাহলে আপনার এটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট হয় এখানকার রাষ্ট্রপতি। তারপরে হচ্ছে আপনার সংসদ নেতা বলা হয় কিন্তু প্রধানমন্ত্রীকে, সংসদ নেতাকে বলা হয় হচ্ছে আপনার প্রধানমন্ত্রীকে, এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে হুইপ। আর আপনার আমাদের যে ইতিহাস 1973 সালের 1973 সালের আপনার 7 এপ্রিল স্বাধীন বাংলাদেশের আপনার স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ যাত্রা শুরু করে। এই হচ্ছে আমাদের একটা ইতিহাস। আচ্ছা দেখেন, জ্বালানি তেলের আমদানির উৎস বাড়াতে চায় সরকার। মধ্যপ্রাচ্য সংকটের কারণে আমাদের জ্বালানি তেল সংকট তৈরি হয়েছে, এবং আমাদের দেশে বিশেষ করে তেল, অকটেন বা ডিজেল, এবং ডিজেল চাপটা সবচেয়ে বেশি। তো যাদের মানে বিভিন্ন যানবাহনের প্রয়োজন, তা নিতে পারছেন খুব কম পরিমাণে, তো তাদেরও কষ্ট হচ্ছে আর কি। তবে ভালো দিক হচ্ছে যে দাম বাড়ে নাই, এবং আজকে আমি দেখছিলাম আর কি একটা নিউজে, দাম যে বাড়ে নাই সংকটের মুখেও, এতে অন্তত স্বস্তি আছে। দেখেন, চুক্তির বাইরে ভারত থেকে বাড়তি তেল আনার প্রস্তাব, কম দামে ডিজেল আনতে দরপত্র ছাড়া তেল কেনার চিন্তা। অর্থাৎ একটা সংকটকালীন সময়ে কিছু পদক্ষেপ নেওয়ার ফলে এই একটা পদক্ষেপ আর কি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যদি নেওয়া যায়, তাহলে হয়তো অন্তত অনেক দিক থেকে সুবিধা হবে। তবে অনেক যাচাই বাছাই করে নিতে হবে আর কি। এটা এখানে বলা আছে যে মার্চে আপনার 16টি জাহাজ আসার কথা ছিল, প্রতি জাহাজে 25 থেকে 30,000 টন তেল থাকে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মাত্র 6টি জাহাজ এসেছে। 13 মার্চের মধ্যে আরও 3টি জাহাজ আসার কথা, 31 মার্চের মধ্যে 7টি জাহাজ সূচি চূড়ান্ত হয়নি। মানে চেষ্টা করা হচ্ছে আর কি। এদিকে হরমুজ প্রণালীতে কিন্তু আপনার ইরান কিন্তু জানিয়েছে বাংলাদেশকে যে তারা জাহাজ আটকাবে না, আমাদেরটা কথায় আর কি, আমাদের বাংলাদেশের জাহাজ আটকাবে না। তো চেষ্টা চালানো হচ্ছে আর কি। এবার একটু আন্তর্জাতিক পাতা দেখি। দেখেন যে কিউবা বন্ধুত্বপূর্ণ দখল নিতে পারে, যুক্তরাষ্ট্র বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিউবা বর্তমানে চরম মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি তদারক করছেন, যা একটি বন্ধুত্বপূর্ণ দখলও হতে পারে, আবার নাও হতে পারে। মানে কি ধরনের সংজ্ঞায়িত করা হয়েছে। আচ্ছা যাই হোক, কিউবাকেও চাপ দেওয়া হচ্ছে, কিউবা ইরানের পক্ষে রয়েছে, তাই তাকেও চাপ দেওয়া হচ্ছে। এবং কিউবা শুধু ইরানের পক্ষে না, আসলে রাশিয়া বা চীন বেলটাকেও সে মেনটেন করে। আচ্ছা দেখেন, কিউবার রাজধানীর নাম কি বলেন তো? সম্ভবত হাভানা। হাভানা। আচ্ছা থাইল্যান্ডের কথা দেখেন, আমলাদের সিঁড়ি ব্যবহার করার নির্দেশ, জ্বালানি স্বল্পতা মোকাবেলায় আমলাদের জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সরকারের এক মুখপাত্র বলেন, সরকারি পদক্ষেপের মধ্যে রয়েছে বিদেশ সফর স্থগিত করা এবং লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। জ্বালানি মন্ত্রী বলেছেন যে থাইল্যান্ডে 95 দিনের জ্বালানি মজুত রয়েছে। দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংগ্রহের চেষ্টা করছে। তবে বর্তমানে চাহিদা কমানোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য মতে দেশটির জ্বালানির চাহিদার প্রায় 68% মেটানো হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এর মধ্যে অর্ধেকের বেশি গ্যাস থাইল্যান্ড উপসাগরের নিজস্ব উৎপাদন থেকে আসে। বাকি গ্যাসের 35% আমদানি করা হয়, যার মধ্যে 13% আসে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে। অর্থাৎ থাইল্যান্ড
কিছুটা তাদের যে মানে জ্বালানি স্বল্পতা আছে সেই প্রেক্ষিতে কিছুটা উদ্যোগ গ্রহণ করেছে যেটা তাদের ব্যয় কমাতে পারে। তো এইভাবে প্রত্যেকটা দেশই কিন্তু চালাচ্ছে এভাবে। থাইল্যান্ডের এই সমস্যা, আমাদের সমস্যা, ও বিশেষ করে এশিয়া এটা খুব বড় আকারে পড়বে আর কি এই ঝামেলার মধ্যে পড়ে গেছে এখন, এবং দীর্ঘমেয়াদী থাকতে পারে যদি যুদ্ধ দ্রুত না থামে। আচ্ছা দেখেন, আপনার আজকে একটা কলাম ছিল বিশ্লেষণ, আমি বিশ্লেষণটা একটু পড়ার চেষ্টা করব। আপনার যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, জবাবদিহির নতুন সংকট। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, আপনার ইরানের সাথে যে আপনার যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যুদ্ধ করলো বা করে যাচ্ছে, এটা কিন্তু মানে একটা সামরিক অভিযান না, যেটা অপারেশন এপিক ফিউরি বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখানে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ব্যবহার করা হয়েছে এবং সেটার যে প্রভাব কী পড়তে পারে সেটা নিয়েই লেখা হয়েছে। দেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধকে বিপজ্জনক করে তুলেছে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। যুদ্ধের শুরুর দিকে দক্ষিণ ইরানের মিনাবের একটি মেয়েদের স্কুলে বোমা হামলায় 7 থেকে 12 বছর বয়সী শতাধিক শিশু নিহত হয়। সেই হামলার লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়েছিল একটি এআই সফটওয়্যার প্রযুক্তির ব্যবহার। এই ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের সবচেয়ে বড় ভয় এটা নয় যে ক্ষেপণাস্ত্র আরও দ্রুত ছুটছে, ড্রোন আরও দূর পর্যন্ত নজর রাখতে পারছে, বা কম্পিউটার দ্রুত হিসাব করতে পারছে। আসল উদ্বেগ অন্য জায়গায়। একসময় যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের ভেতরে যে দ্বিধা কাজ করতো, সেখানে বিবেক, সংশয়, বিচারবোধ ও আইনের প্রশ্ন আসতো। সেই মানবিক বিরতিটাই ধীরে ধীরে যুদ্ধগ্রস্ত থেকে সরে যাচ্ছে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা তো আর আবেগ দিয়ে চিন্তা করে না, সেই কথাটাই বলছে। দেখেন, ইরানের উপর হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে যে আলোচনা হচ্ছে তাতেই এই বাস্তবতা পরিষ্কার। জটিল আক্রমণ পরিকল্পনা, যা একসময় গোয়েন্দা কর্মকর্তা, আইনি উপদেষ্টা ও জ্যেষ্ঠ সামরিক নেতৃত্বের দীর্ঘ পর্যালোচনার উপর নির্ভর করত, এখন এমন সিস্টেমের হাতে চলে যাচ্ছে যা অতি দ্রুত বিপুল তথ্য বিশ্লেষণ করতে পারে। কাগজে কলমে মানুষ এখনও সিদ্ধান্তের ভেতরে আছে, কিন্তু বাস্তবে এই কথাটি একটি সান্ত্বনাসূচক বাক্যে পরিণত হচ্ছে। কারণ যে মানুষের কয়েক সেকেন্ডের মধ্যে এআই তৈরির সুপারিশে সায় দিতে হয়, তিনি প্রকৃত অর্থে নিয়ন্ত্রণ করছেন না। তিনি প্রযুক্তির চাপে তৈরি একটি দ্রুত প্রক্রিয়াকে অনুমোদন করছেন মাত্র। বাস্তবতা হলো, যুদ্ধ প্রস্তাব দিচ্ছে, যন্ত্র প্রস্তাব দিচ্ছে, মানুষ মাথা নাড়ছে, তারপর ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে। দেখেন, এই পরিবর্তনের সবচেয়ে উদ্বেগজনক উদাহরণ দেখা যাচ্ছে ইসরায়েলের ক্ষেত্রে। ল্যাভেন্ডার, দ্য গসপেল এবং হায়ার্স ড্যাডি ধরনের সিস্টেমগুলো যুদ্ধের ধরনই বদলে দিচ্ছে। এসব প্রযুক্তি শুধু শত্রু শনাক্ত করে না, ডেটা বিশ্লেষণ করে মানুষকে লক্ষ্যবস্তু বানায়। কারো সঙ্গে কার সাথে কার সম্পর্ক, সে কোথায় যায়, কার সঙ্গে কে যোগাযোগ করে, বা কোন আচরণ সন্দেহজনক মনে হয়, এমন তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে একজন মানুষ আর মানুষ হিসেবে থাকে না, তিনি একটি সংখ্যায় বা স্কোরে পরিণত হন। দেখেন, কৃত্রিম বুদ্ধিভিত্তিক যুদ্ধকে একই সঙ্গে এত আকর্ষণীয় ও এত বিপজ্জনক করে তুলেছে এ কারণেই। শুধু এটি শুধু কাজকে দ্রুত করে না, এটি নৈতিক দায়ও ছড়িয়ে দেয়। সমস্যা আরও গভীর হয়, কারণ আপনার এই প্রযুক্তিগুলো সত্যের নিশ্চয়তা দেয় না। বড় ভাষা মডেল কিংবা এ ধরনের এআই ব্যবস্থা সত্য যন্ত্র নয়। দেখেন, এই কৃত্রিম বুদ্ধিভিত্তিক যুদ্ধের সবচেয়ে মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যুদ্ধের সবচেয়ে অস্থিতিশীল দিকগুলোর একটি কি, তা হচ্ছে এটা ভয়ঙ্কর কিন্তু সত্য নয়। বিশ্বাসযোগ্য হতে পারে কিন্তু সত্য নয়। আপনার সত্য এখন ধীর, দুর্বল এবং অলাভজনক হয়ে পড়েছে। মিথ্যা হয়ে পড়েছে দ্রুত, উত্তেজনাপূর্ণ ও লাভজনক। এমন এক পৃথিবীতে প্রচারণার জন্য আলাদা কোনো মন্ত্রণালয়ের প্রয়োজন নাই। একটি নির্দেশনা, একটি প্ল্যাটফর্ম এবং আতঙ্কে প্রস্তুত একটি
দর্শক সমাজই যথেষ্ট। দেখেন, অপারেশন এপিক ফিউরিকে শুধু একটি সামরিক অভিযান হিসেবে পড়লে ভুল হবে। একে আমাদের সময়ের এক সভ্যতাগত সতর্কবার্তা হিসেবে দেখতে হবে। একবার যন্ত্র যখন হত্যা শৃঙ্খল এর ভিতরে ঢুকে পড়ে, তখন এটা শুধু প্রশ্ন থাকে না যে যুদ্ধে আরও আধুনিক হয়েছে কিনা। দেখেন, অর্থাৎ যখন হত্যা শৃঙ্খল একটা মেশিন হয়ে পড়ে, তখন তাকে আসলে মানে আপনার তখন শুধু একটা প্রশ্ন থাকে না যে যুদ্ধ আরো আধুনিক হয়েছে কিনা। আসল প্রশ্ন হয়ে দাঁড়ায়, মানুষ কি এখনো নিজের প্রয়োগ করা সহিংসতার জন্য জবাবদিহির মধ্যে থাকতে পারবে? যদি সেই প্রশ্নের উত্তর ক্রমে দুর্বল হয়ে যেতে পারে, তাহলে তা গভীরভাবে নৈতিক এক অন্ধকার। লিখেছেন হচ্ছে আপনার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আপনার রিজওয়ানুল আলম। উনি এই ব্যাখ্যাগুলো এখানে করেছেন। দেখেন, এখানে ব্যাপক সত্য কথা আসলে যে আপনার যুদ্ধক্ষেত্র এখন আর শুধু রাষ্ট্রের হাতে গড়ে উঠছে না। এই যুদ্ধের আরেকটি বৈশিষ্ট্য হলো সামরিক অবকাঠামোর ক্রমবর্ধমান বেসরকারীকরণ, এবং এই যে কৃত্রিম ব্যবহার করা হচ্ছে মানুষের ধ্বংস করার জন্য। অর্থাৎ সে আবেগ অনুভূতি আর কাজ করবে না, বা পর্যালোচনা করে যে একটা যুদ্ধের আগে সেটা কাজ করবে না। এখন হচ্ছে ডাইরেক্ট সরাসরি দেখো, লক্ষ্যবস্তু বানাও এবং ধ্বংস করো। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।